সালাম আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন সাকিব। আ পড়াশোনা শেষ করেছি বিএ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে সিটেক থেকে আরকি। আচ্ছা, আজকে আমরা দেখব ৯ম-১০ম শ্রেণীর এসএসসি লেভেলের সাধারণ গণিতের আ ৯ম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। যেটা আমাদের ৯ম-১০ম শ্রেণীতে একদম নতুন কনসেপ্ট। আমরা ত্রিকোণমিতি নিয়ে নরমালি ক্লাস 8 পর্যন্ত কোনো পড়াশোনা করি নাই। একদম নতুন একটা অধ্যায়, নতুন কনসেপ্ট সবকিছু। ঠিক আছে? ত্রিকোণমিতি নিয়ে আমরা নরমালি 9-10 থেকেই পড়াশোনা শুরু করি। সেই হিসাবে আমি ত্রিকোণমিতি দিয়ে তোমাদের অধ্যায়টা শুরু করতেছি। ১ম ক্লাসটা শুরু করতেছি। ওকে? আ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের বিষয় হচ্ছে গণিত। হায়ার ম্যাথে না, হায়ার ম্যাথেও ত্রিকোণমিতি আছে, জেনারেল ম্যাথেও আছে। ওকে? তো এখানে যদি আমি সূচিপত্রের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এখানে ২ টা অনুশীলনী আছে। একটা হচ্ছে ৯.১, একটা হচ্ছে ৯.২। ৯.১ এ হচ্ছে থিটার মান দেওয়া থাকবে না। ক্লিয়ার? থিটার মান দেওয়া থাকবে না। আর ৯.২ তে হচ্ছে থিটা এর মান দেওয়া থাকবে। বুঝছো? তারপর এখানে থিটার মান দেওয়া থাকবে না, সেই হিসাবে এখানে আমাদের কি পড়াশোনা করবো আমি এখানে লিখে ফেলছি। যে প্রথমে পড়বো হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলির পরিচয়। ঠিক আছে? আমরা নরমালি আ আ জ্যামিতির ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে উল্লম্বভাবে থাকলে সেটাকে সবসময় লম্ব বলি। আর এখানে ত্রিকোণমিতিতে ওভাবে বলা যাবে না। এখানে আলাদা সংজ্ঞা আছে যে ক্রীড়া গুণের সাপেক্ষে, সূক্ষ্ম গুণের সাপেক্ষে, মানে সংজ্ঞা যেভাবে আছে আমাকে ওভাবেই ভূমি কি, লম্ব কি, অতিভুজ কি ওভাবে সিলেক্ট করতে হবে। যদি আমরা এখানে ভুল করি, আমরা সবসময় যদি খারাপভাবে যেটা আছে সেটাকে লম্ব বলি, যেটা সবসময় যেটা আনুভূমিকভাবে আছে সেটাকে যদি সবসময় ভূমি বলি, তাহলে অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। ঠিক আছে? এটা চিহ্নিত করতে যদি ভুল করি, তাহলে পুরা সৃজনশীলে আমাদের ভুল হতে পারে। তো আমাদের এই সংজ্ঞাটা ক্লিয়ারলি জানা লাগবে। পরিচয়, এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিচয়, ভূমির সংজ্ঞা, লম্বের সংজ্ঞা, অধিভুজের সংজ্ঞা একদম ক্লিয়ারলি জানা লাগবে। তাহলে আমাদের ভূমি কোনটা, লম্ব কোনটা, অধিভুজ কোনটা সিলেক্ট করতে সমস্যা হবে না, ভুল হবে না। তাহলে এটা ভুল হয় না, আশা করা যায় পুরো সৃজনশীল গুলো বা শুদ্ধ হবে। তো এই তো গেল। এরপর টপিক হচ্ছে কিছু কথা। কিছু কথা বলতে এমনি আহ, যেমন বলবো কোনগুলাকে কি দ্বারা প্রকাশ করা যায়, বাহুগুলো গুলাকে কি দ্বারা প্রকাশ করা যায়, শীর্ষগুলোকে কি দ্বারা প্রকাশ করা যায়, আবার বিভিন্ন পাওয়ার আর যাবতীয় আরো কিছু কথা থাকলে আমি এখানে বলে ফেলবো। ওকে? এরপর তোমাদের বইতে আরেকটা জিনিস আছে, যেটা আসলে কোনো ম্যাথড না, যে সেমনে দেখাইছে আর কি, যে সদৃশ ত্রিভুজের বা সদৃশকোণী ত্রিভুজের সদৃশকোণী বলতে একই শেপের কয়েকটা যদি আমি ত্রিভুজ নিই, ৩-৪টা ত্রিভুজ নিলাম, তাদের প্রত্যেকের যদি দুইটা করে বাহু নিয়ে যদি অনুপাত বের করি, সব সময় দেখা যাবে অনুপাতের মানটা একই আসবে। মানে অনুপাত সবসময় ধ্রুবতা বজায় রাখবে। বুঝে আসছে? তো এটা কোনো ম্যাথড না, আমরা দেখাইছে যে সদৃশকোণী কয়েকটা ত্রিভুজ নিয়ে যে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে এই নিয়মটা মানে। ঠিক আছে? সব বীজগণিত ত্রিভুজের ক্ষেত্রে একাধিক ২ টা করে বাহুর অনুপাত নিলে সবসময় ধ্রুব সংখ্যা আসবে। মানে সবসময় একই সংখ্যা আসবে। বুঝছো? তো আমরা এটাও দেখবো যেহেতু বইতে আছে। ওকে? এরপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত প্লাস সম্পর্ক। ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আসছে, কি এগুলো শিখবো এবং তাদের মধ্যে বিভিন্ন সম্পর্ক আছে। তো ওগুলো দেখবো। আল্টিমেটলি এগুলো সূত্র। ঠিক আছে? আমাদের এটা তো জানা লাগবেই। আমাদের সূত্র ছাড়া তো আর ম্যাথ করতে পারবো না। ক্লিয়ার? তো আমাদের এই ৯.১ এই পড়াশোনা আছে। বেসিক এর মধ্যে, কনসেপ্টের মধ্যে এগুলো আছে। এগুলো পড়বো, তারপর কিছু ম্যাথ করবো। বুঝেছে? তো ম্যাথ করলে আমাদের মোটামুটি ৯.১টা শেষ হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে ৯.২। ৯.২ হচ্ছে থিটা এর মান দেওয়া থাকবে। সবসময় থিটার মান দেওয়া থাকবে। তবে যেকোনো কোণ না ৫টা কোণ দেওয়া থাকে। নরমালি ৯.২ তে থিটার মান এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই ৫টা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখবো। বাকি কোণের অনুপাত নরমালি হায়ার ম্যাথে কিছু কিছু আছে, তো এটা আর কি। এখানে আছে এই ৫টা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমনে বের করে, মান টান অনেক কিছু মুখস্থ করতে হয়। তো ওইভাবে আমরা এখানে বের করবো আর কি। ঠিক আছে? তো আজ আমাদের সূচিপত্র আছে এতটুকুই। তো এরপর আমরা এটা আর কি সূচিপত্র, আশা করি সবাই বুঝছো কি কি পড়াশোনা করব। এরপর দেখো আমরা ৯.১ তাহলে পড়াশোনা শুরু করি। ৯.১-এর প্রথম টপিক হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিচয়। এই যে এটা, আমরা এটা নিয়ে এখন করবো আর কি।
আচ্ছা একটু দেখো, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিচয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম 9 দশমিকের প্রথম পার্ট। আমি লিখে রাখতেছি এখানে অতিভুজ, অতিভুজ, অতিভুজ সমান কি লিখবো, এটা হচ্ছে সমকোণের সমকোণের বিপরীত বাহু সংজ্ঞা এটা। ঠিক আছে, তো অন্যভাবে বলা যায় সেটা হচ্ছে অতি মানে হচ্ছে বড় বা বেশি বুঝাই, এটা মানে হচ্ছে অতি মানে যে বেশি বা বড় বুঝাই। তো বুঝ মানে বাহু বুঝাই। ঠিক আছে, তাহলে বড় বাহু যেটা থাকবে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বড় বাহু যেটা থাকবে সেটাকে আমরা অতিভুজ বলে ফেলতে পারবো খুব ইজিলি। তারপরেও আরো টেস্ট আছে, যেটা হচ্ছে এমনি সংজ্ঞা হচ্ছে এটা আছে যে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা অতিভুজ বলে ফেলবো খুব ইজিলি। আচ্ছা এরপর আসো লম্ব। ওকে, লম্ব। তো লম্ব কিভাবে চিনবো, সেটা হচ্ছে থিটা কোণের, থিটা কোণের, থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা লম্ব বলবো। অনেক সময় এটাকে শর্টকাটে বিপরীত বাহু বলে। তো এখানে দুইটা মনে রাখতে পারো, লম্ব মানে বিপরীত বাহু আর কি, মনে রাখতে পারো থিটা কোণের বিপরীত বাহু। থিটা কি, থিটা হচ্ছে এখানে নির্দিষ্ট করে একটা সূক্ষ্মকোণ তোমাকে বলে দিবে, একটু উদাহরণ দিলে পরে বুঝবে আর কি, যে একটা নির্দিষ্ট করে তোমাকে সূক্ষ্মকোণ বলে দিবে, ওই কোণের বিপরীত বাহুটা বলতে হবে। তো ওই কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। ক্লিয়ার? তো এরপর আসো যে ভূমি, ভূমি যে থিটা কোণের অপর সন্নিহিত বাহু। ঠিক আছে, থিটা কোণের অপর সন্নিহিত বাহু লিখছি, অপর সন্নিহিত বাহু। এটাকে অনেক সময় সন্নিহিত বাহু দ্বারা চিহ্নিত করা যায়, মানে বলা যায় ভূমি মানে হচ্ছে থিটা কোণের অপর সন্নিহিত বাহু। থিটা কোণের নর্মালি একটা কোণের দুইটা কি থাকে, সন্নিহিত বাহু থাকে, এদিকে আর একটা এদিকে। তো একটা তো নামকরণ হয়ে যায়, যে একটা অতিভুজ নামকরণ হয়ে যাবে যখন চিত্র দেখাবো তখন দেখবা, তো বাকি দেখবে অন্য একটা, সেটাকে আমরা ভূমি বলে ফেলতে পারবো। তাহলে আমাদের এই অতিভুজের সংজ্ঞা হচ্ছে এটা সমকোণের বিপরীত বাহু, লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু। অবশ্যই মুখস্থ করতে হবে যে লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু, শর্টকাট এগুলো মনে রাখা যায় যে থিটা কোণের বিপরীত বাহু। আর ভূমি মানে হচ্ছে, ভূমি মানে হচ্ছে থিটা কোণের অপর সন্নিহিত বাহু, অথবা শর্টকাটে সন্নিহিত বাহু বলা যায়। ভূমি মানে থিটা কোণের সন্নিহিত বাহু বা অপর সন্নিহিত বাহু। ঠিক আছে, তো আমরা এখন চিত্র দিয়ে বুঝবো আর কি। তো দেখো একটা চিত্র লিখলাম। ওকে, প্রথমত হচ্ছে একটা সমকোণ আঁকলাম, সমকোণ আঁকলাম, তারপর এটা এই বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন করলাম। আলটিমেটলি এই ত্রিভুজটা পুরোটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এই সমকোণী ত্রিভুজের এখন আসো কোনটা কি পরিচয় জানবো আর কি। আমরা যদি নামও দিই, নাম যদিও প্রয়োজন নাই, এ বি সি, একটা এই ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কেন? আচ্ছা এখানে এই যে এই কোণটা সমকোণ, আমরা জানি যে ত্রিভুজের, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ আছে, অবশ্যই আছে, যে সমকোণ কিভাবে চিহ্নিত করে বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার? এবং আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা তো সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, বাকি কোণ দুইটা সূক্ষ্মকোণ হয়, এটাও 90 দিকে ছোট হবে, এটাও 90 দিকে ছোট হবে, এটা অটোমেটিক হয়ে যায়। তো এখন আসো অতিভুজ কোনটা, সমকোণের বিপরীত বাহু। এই যে সমকোণ আছে, সমকোণ আছে, এটা সমকোণ আছে, তার বিপরীতে এই বাহুটা নাই, তাহলে এটার নাম হচ্ছে অতিভুজ, এটার নাম হচ্ছে অতিভুজ। অথবা আমরা তো এমনি বললাম বড় বাহু, এমনি দেখো তো এইখানে তিনটা বাহু আছে, এখানে সবচেয়ে বড় কোনটা, যেটা সেটাকেই তুমি অতিভুজ বলে দিতে পারবা। যেভাবে মন চায় তুমি সেভাবে চিহ্নিত করবে আর কি।
তবে এটা হচ্ছে মানে ভুল হবে না আরকি। চিত্র এলোমেলো থাকলো, উল্টাপাল্টা থাকলো, উল্টানো থাকলো, সমকোণের বিপরীত বাহু চিহ্নিত করলে অধিভুজ বলে দিতে পারবে। ক্লিয়ার? তো এরপর আসো লম্ব। আচ্ছা এখানে তোমাকে প্রশ্ন ধরো এটা সুকোণ হিসেবে এটা চিহ্নিত করে দিল। এটা আর একটা চিত্র আঁকি। এ বি সি এখানে একটা ত্রিভুজ। ওকে, তো এখানে এই ত্রিভুজে অতিভুজ হচ্ছে এটা, যেহেতু সমকোণের বিপরীত বাহু, আর এখানেও সমকোণের বিপরীত বাহু এটা, সেই হিসাবে এটা অতিভুজ। ওকে, ওকে, এরপর আরেকটা ত্রিভুজ আঁকি। ধরো এ বি সি এখানে একটা ত্রিভুজ। তো এখানে হচ্ছে এই ত্রিভুজে এই যে কোণা করে যেটা দিচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে এটা সমকোণ। ক্লিয়ার? এই এটা যেহেতু সমকোণ, তো এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তো এটাকে আমরা এখন কি বলবো? অতিভুজ বলবো। ঠিক আছে, বুঝে আসছে? এখানে সমকোণ এটা, এটা বিপরীত বাহু, এটা অতিভুজ। এটা সমকোণ এটা, এটা বিপরীত বাহু এটা, এই জন্য এটা অতিভুজ। এখানে সমকোণ এটা, এটা বিপরীত বাহু এটা, এই জন্য এটা অতিভুজ। কোনো সমস্যা বুঝতে? ওকে, এর দূর। এরপর আছে লম্ব। লম্ব লিখছি থিটা কোণের বিপরীত বাহু। থিটা কোণ যেটা থাকবে তোমাকে প্রশ্ন চিহ্নিত করা থাকবে যে থিটা, ওকে, থিটা দিয়ে নর্মালি বলে। তো এটাকে দ্বারা বিভিন্ন কোণে তোমাকে চিহ্নিত করে দিবে কোনটা, কোন সূক্ষ্ম কোণটা তুমি কোন সূক্ষ্ম কোণের সাপেক্ষে তুমি লম্ব ভূমি গুলা চিহ্নিত করবা। তো আমি এখানে চিহ্নিত করে দিলাম। এখানে হচ্ছে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে করতে হবে। থিটা এখানে দিলাম, এখানে থিটা এখানে দিলাম, এখানে থিটা এখানে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো লম্ব মানে হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু। এই থিটা কোণ এখানে, এটা বিপরীত আছে এই বাহু, তো এই বাহুটার নাম হবে লম্ব। ওকে, ওকে, এখানে দেখো থিটা এটা, থিটা এখানে, এটা বিপরীত বাহু হচ্ছে এটা, তো এটা হচ্ছে এখানে লম্ব। একটু অবাক লাগতে পারে যে এখানে সুয়ায়া বাহু বা আলো আনুভূমিক ভাবে যে বাহুটা আছে সে বাহুটা কেমন লম্ব হইলো। ত্রিকোণমিতিতে এটাই সংজ্ঞা যে থিটা কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তো এখানে এটাই লম্ব। ঠিক আছে, আর এখানে দেখো থিটা কোণ হচ্ছে এটা, এটা বিপরীত বাহু হচ্ছে এটা, তো এখানে এটাই লম্ব। ঠিক আছে, ওকে, এবার শেষ, লম্ব চিহ্নিত করে ফেললাম। এরপর আছে ভূমি। ক্লিয়ার? তো ভূমি, ভূমি হচ্ছে থিটা কোণের অপর সন্নিহিত বাহু। কারণ থিটা কোণ এটা আছে, কারণ থিটা কোণের দেখো সন্নিহিত বাহু দুইটা, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এদিকে। একটা কোণে দুইটা সন্নিহিত বাহু থাকে, তো থিটা কোণের দুইটা, একটা তো নামকরণ হয়ে গেছে, তো বাকি আছে এটা, তাহলে এটার নাম হবে যে ভূমি। ক্লিয়ার? এরপর এখানে আসো, এটা হচ্ছে থিটা। থিটা কোণের আমরা জানি দুইটা সন্নিহিত বাহু থাকে, একটা বাহু এটা, একটা বাহু এটা, তাহলে তো কোণটা উৎপন্ন হয়েছে। তো একটা সন্নিহিত বাহুদের নামকরণ তো আগেই হয়ে গেছে অতিভুজ, তো বাকি থাকলে এটা অপর সন্নিহিত বাহু, তাহলে এটার নাম হবে যে ভূমি। ক্লিয়ার? সেখানে আসো থিটা কোণ, থিটা কোণের দুইটা সন্নিহিত বাহু, একটা এদিকে, একটা এদিকে, তো একটা সন্নিহিত বাহুর নামকরণ তো আগেই হয়ে গেছে অতিভুজ, তো বাকি থাকলো এটা, সেটার নাম হবে যে ভূমি। ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো সমস্যা? তো এটা আমাদের খুব ক্লিয়ারলি মাথায় নিতে হবে, না হয় অনেক সময় সৃজনশীল ভুল হয়ে যাবে। ধরো আমি সবসময় এটা শিখে দিলাম যে লম্বাভাবে যেটা থাকবে, খাড়াভাবে যেটা থাকবে, লম্বাভাবে যেটা থাকবে সেটা লম্ব। এটা তো এটা শিখলে হবে কি, তো এই ত্রিভুজ এটা যখন তোমাকে এখানে দিবে, তুমি যখন এটা লম্ব ধরবা, এটা ভূমি ধরবা, তখন পুরা সৃজনশীল ভুলে যাবে। একটু বেসিকের জন্য তোমার পুরা সৃজনশীল ভুল। ঠিক আছে, তো অবশ্যই ক্লিয়ারলি এই সময়গুলো মাথায় নিতে হবে। সো এতটুকু, এই টপিক শেষ, আমাদের প্রথম টপিকটা শেষ। কারো কোনো সমস্যা? তাহলে আমরা পরের টপিকে যাই। ও আচ্ছা, এখানে এই টপিক রিলেটেড কিছু বই ম্যাথ আছে, এগুলো একটু দেখতে পারো। তো তোমাদের যেটা তোমার পরবর্তী করার জন্য একটু মূল কথা একটু জানা লাগবে, বেসিক কিছু কথাবার্তা। সেটা হচ্ছে দেখুন জ্যামিতিক চিত্রে, জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুকে
শীর্ষবিন্দুকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় ক্যাপিটাল লেটার, ইংলিশের ক্যাপিটাল লেটার। ঠিক আছে। আর হচ্ছে বাহুকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় স্মল লেটার। ওকে। আর কোণকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় গ্রিক লেটার। ওকে, গ্রিক লেটার আর কি। তো কোণকে আমরা যদি কোনো কারণে কোণকে নির্দেশ করার জন্য বা কোণকে চিহ্নিত করার জন্য যদি আমরা নর্মালি গ্রিক লেটার ব্যবহার করি, তবে 6টা গ্রিক লেটার তোমাদের 6টা গ্রিক লেটার বইতে বেশি ব্যবহার করে। তো এটার মধ্যে আছে এই যে থিটা, থিটা তো চিনলাম। এই যে কোণকে প্রকাশ করে না, থিটা ইউজ করে অলরেডি দেখছো। থিটা, তারপর হচ্ছে আলফা, এটার নাম হচ্ছে আলফা। ঠিক আছে। তো আলফা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা। ঠিক আছে। তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে ওমেগা। এই 6টা গ্রিক লেটার তোমার কোনকে চিহ্নিত করার জন্য, প্রকাশ করার জন্য বেশি ব্যবহৃত হয়। তো এটার নাম হচ্ছে থিটা বা থেটা, যেটাই বলো। তো এইটার নাম হচ্ছে আলফা, এটার নাম হচ্ছে বিটা, এটার নাম হচ্ছে গামা, এটার নাম হচ্ছে পাই, এটার নাম হচ্ছে ওমেগা। ডাব্লিউ এর মতো একটু টানা থাকবে আর কি। ওমেগা। ঠিক আছে। এই 6টা গ্রিক লেটার আমার বেশি ইউজ হয়। তো এইগুলো একটু জানা লাগবে। তো আমি চিত্র দিয়ে বুঝাচ্ছি। ওকে। তো এখন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, সমকোণী ত্রিভুজে এটা সমকোণ। তো এটা একটা শীর্ষবিন্দু, এটাকে আমি এ দ্বারা প্রকাশ করব। কিন্তু আমরা এই যে এখানে দেখো, শীর্ষবিন্দুকে চিহ্নিত করার জন্য ক্যাপিটাল লেটার ইউজ হয়। তো এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে এটাকে। এটাও শীর্ষবিন্দু, তো এটাকেও ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে। এটাও শীর্ষবিন্দু, এটাকেও ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে। ঠিক আছে। তো এটা দেখো, বাহুকে প্রকাশ করতে নর্মালি স্মল লেটার ইউজ হয়। ওকে। তো বাহু হচ্ছে, যেমন ধরো এই বাহুটা, ধরো এই বাহুটা আছে, এই বাহুটাকে আমি প্রকাশ করলাম, তাহলে এটাকে স্মল লেটার দ্বারা প্রকাশ করতে হয়। ঠিক আছে। তো এটাও একটা বাহু, এটাকে স্মল লেটার দ্বারা প্রকাশ করতে হয়। এটা বাহু, এটাকে স্মল লেটার দ্বারা প্রকাশ করতে হয়। ঠিক আছে। তো এমনি নর্মালি ইচ্ছা মতো প্রকাশ করা যায়, এটা স্মল এ, স্মল বি, স্মল সি। তবে এমনি নিয়ম হচ্ছে শীর্ষকোণের বিপরীত বাহুটাকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি, বি বিন্দুর বিপরীত বাহুটাকে স্মল বি দ্বারা প্রকাশ করি, সি বিন্দুর বিপরীত বাহুটাকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করি। নর্মালি এইভাবে প্রকাশ করে, তবে এলোমেলো ভাবে প্রকাশ করলেও কোনো সমস্যা হবে না আর কি। তো এই বুঝছো। এবার আসো কোণকে, মানে এটা হচ্ছে সূক্ষ্মকোণকে আর কি। সূক্ষ্মকোণকে প্রকাশ করতে গ্রিক লেটার ইউজ হয়। তো তুমি এখান থেকে যে কোনো একটা তুমি স্টাইল ইউজ করতে পারো, অথবা তোমার প্রশ্ন এখান থেকে যে কোনো একটা থাকতেও পারে। ঠিক আছে। সবসময় যে তিটা থাকে তা না, তবে তিটা বেশি ইউজ হয়। তো এর বাইরে তোমার যেটা মন চাই এটা ইউজ করতে পারো। টিচারও যেটা মন চাই সেটা ইউজ করতে পারো। আমি ধরো এই সূক্ষ্মকোণ হিসাবে এটাকে চিহ্নিত করলাম, এটাকে আমরা তিটা দিলাম। অথবা এটাকে আমি ধরো আলফা দ্বারা প্রকাশ করলাম, সমস্যা নাই। তো এইভাবে করা যায়। তো যার এখান থেকে তুমি যেটা মন চাই সেটা দিয়ে প্রকাশ করতে পারবে। তো এটা তো একটা বেসিক আলোচনা ছিল। তো আমি চিন্তা করছিলাম এটা ওইখানে পরে বলবো। তো এখানে বলে ফেলতে হলো আর কি। তো কোনো সমস্যা আশা করি নাই। তো এরপর দেখো, আমরা কিছু বইয়ের ম্যাথ করবো আর কি। বইতে কিছু উদাহরণে কিছু এই রিলেটেড ম্যাথ আছে। ঠিক আছে। তো যে প্রথম হচ্ছে উদাহরণে একটা দেখতে পারো। উদাহরণে উদাহরণ একে বলছে
এটা হচ্ছে থিটা, এটা 17, এটা 8, এটা 15। তো এখানে নাম হচ্ছে, আমরা কিছু জানাই, এটা হচ্ছে ক চিত্র, এটা হচ্ছে খ চিত্র। তো এখানে হচ্ছে আর পি, এটা হচ্ছে কিউ। ওকে, তো এবার গ চিত্র আছে। গ চিত্রে কিচ্ছু বলে নাই। এটা জি, এটা এফ, এটা ই। ঠিক আছে, এরকম চিত্র দিল। উদাহরণ একে বলছে যে তোমার প্রশ্ন হচ্ছে আহ, থিটা কোণের জন্য তোমার অতিভুজ, ভূমি, লম্ব এগুলো চিহ্নিত করতে বলছে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, থিটা কোণের জন্য অতিভুজ, লম্ব ও ভূমি চিহ্নিত করো। এটা হচ্ছে প্রশ্ন, যে উদাহরণ এক বলছে থিটা কোণের জন্য অতিভুজ, লম্ব, ভূমি চিহ্নিত করো। এখন আসলে এই চিত্রে কিভাবে চিহ্নিত করব, যে সংজ্ঞাটা তোমরা মনে করার চেষ্টা করো, তো ওই অনুযায়ী করবো আর কি। তো প্রথম কথা হচ্ছে এখানে এটা সমকোণ, মানে এটা 90 ডিগ্রি। 90 কোণের এই সমকোণের বিপরীতে যে বাহুটা আছে, এই যে 17, এই 17 মানটা হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজের মান। ঠিক আছে, এবার আসা সূক্ষ্মকোণ থিটা। আমাকে এটা চিহ্নিত করে দিছে, আমাকে বলছে থিটা কোণের সাপেক্ষে লিখতে, যে থিটা কোণ, থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা লম্ব, আমরা জানি। তাহলে লম্বের মান এখানে 8। ঠিক আছে, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, বাকি যেটা থাকবে সেটা ইজিলি বলে দিতে পারবো, এটা হচ্ছে ভূমি, 15 হচ্ছে ভূমি। সমস্যা কোনো? শেষ। এরপর আসে এই ত্রিভুজে, এই ত্রিভুজ হচ্ছে এটা লম্ব। ঠিক আছে, তো এটা যেহেতু লম্ব, এই লম্ব না মানে সমকোণ, এটা সমকোণ, তো এটা সমকোণ বা 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি হলে এটা বিপরীত বা হচ্ছে এটা, তো এটা পি হচ্ছে এখানে অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, ওকে। আর আমি থিটা এ হচ্ছে এখানে প্রশ্ন এখানে দেওয়া আছে, আমি লিখি না ভুলে হয়তো। ওকে, থিটা, এই থিটা কোণ যেটা আছে, এই থিটা কোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, আমরা জানি, শিখছি। থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, লিখলাম। তাহলে বাকি যেটা থাকলে সেটা বুঝি আর না বুঝি ভূমি বলে দিলে হচ্ছে। ক্লিয়ার? এবার এখানে আসো, এখানে আছে আহ, এটা সমকোণ, এটা সমকোণ, এটার বিপরীত বাহু হচ্ছে এটা ইএফ, ইএফটা হচ্ছে এখানে অতিভুজ, যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। শেষ। আর এখানে সূক্ষ্মকোণ হিসাবে এটাকে চিহ্নিত করছি। ঠিক আছে, এখন থিটা কোণ নিলাম, থিটা কোণের বিপরীত বাহুতে গেলাম, তাহলে এটা লম্ব। ঠিক আছে, তো বাকি যেটা থাকলো সেটা ভূমি, আর বুঝি আর না বুঝি এটা ভূমি বলে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে উদাহরণ এক শেষ এভাবে। এবার আসো উদাহরণ দুই। ওকে, উদাহরণ এক এখানেই শেষ। বুঝছো কিনা দেখো। প্রশ্নটা আমি এখানে লিখে দিচ্ছি পুরোটা, যে আলফা এবং বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো,
তো চিত্র আছে জাস্ট একটা। এটা হচ্ছে সমকোণ, সেখানে হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24। ঠিক আছে, তো এটা স্যার এখন বলছে এই যে প্রশ্ন এটা, যে আলফা এবং বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আসো আমরা আলফা কোণের জন্য বের করি। আলফা কোণের জন্য এটা সমাধান। আলফা কোণের জন্য আমাকে অতিভুজ লিখতে হবে। অতিভুজ, আবার হচ্ছে সন্নিহিত বাহু, আবার হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে, তো আলফা কোণের জন্য অতিভুজ কি হবে? আমরা তো জানি যে সমকোণীর বিপরীতে যে বাহুটা থাকবে সেটা বিপরীত, সেটা হচ্ছে অতিভুজ। সমকোণ এটা, এটা বিপরীত এটা আছে, তার মানে এটা অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে 25। তাহলে এখানে লিখে ফেলতে পারবো 25, 25 একক। ওকে, তো তারপর আছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি? আমরা তো বলছি যে ভূমির সংজ্ঞাতে যে থিটা কোণের অপর সন্নিহিত বাহুটাই হচ্ছে ভূমি, তো এখানে শর্টকাটে ভূমি না বলে সন্নিহিত বাহু বলছে। ঠিক আছে, এখন দেখো এই যে আলফা কোণ নিলাম। আলফা কোণ নেওয়ার পর এটা তো চিহ্নিত করে ফেলছি যে এটা হচ্ছে 25 অতিভুজ। তাহলে বাকি থাকলো এই সন্নিহিত বাহুটা না? আমরা জানি একটা কোণে দুইটা সন্নিহিত বাহু থাকে, একটা এদিকে একটা এদিকে, সেটা তো লিখেই ফেলছি অতিভুজ হিসাবে। তো বাকি থাকলো এটা, তাহলে এটাই হবে যে কি অপর সন্নিহিত বাহু বা সন্নিহিত বাহু, এটা তো 7 একক। ক্লিয়ার? তো বিপরীত বাহু এখন বুঝি না বুঝি বাকি যেটা থাকে, এটা বাকি থাকে 24, এটা বিপরীত বাহু লিখে দিতে পারবো। তারপরে একটু টেস্ট করি যে আলফা কোণ আছে, আলফা কোণের বিপরীত এটা আছে, তার মানে এটাই বিপরীত বাহু 24, 24 একক। ক্লিয়ার? তো এটা এটা আলফা কোণের সাপেক্ষে লিখছি। ঠিক আছে, এখন আসো বিটা কোণের সাপেক্ষে, আমাকে কিন্তু বলছে না আলফার সাপেক্ষে লিখতে বলছে, বিটার সাপেক্ষে লিখতে বলছে। ঠিক আছে, এখন আসো বিটা কোণের সাপেক্ষে লিখতেছি। বিটা কোণের জন্য অতিভুজ কি হবে? সন্নিহিত বাহু কি হবে? আর বিপরীত বাহু কি হবে? ওকে, সো সেম, এটা তো আলফার সাপেক্ষে করছিলাম। এবার আসো বিটার সাপেক্ষে করবো আর কি। তো এখন প্রথম বলছে অতিভুজ, আমরা অতিভুজের সংখ্যা কি বলছিলাম যে সমকোণের বিপরীত বাহু, সেখানে সমকোণ আছে এটা, এটা বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে 25টা হচ্ছে অতিভুজ, 25 একক। ক্লিয়ার? এরপর আসো সন্নিহিত বাহু। ক্লিয়ার? সন্নিহিত বাহু কি বিটা কোণের সাপেক্ষে যদি বলছে, এই যে বিটা কোণ নিলাম, তো বিটা কোণের এই 25টা লিখে ফেলছি, ওই যে ওখানে বিটা কোণ লিখে ফেলছি। কারণ আসলে বিটা কোণের দুইটা সন্নিহিত বাহু আছে, একটা যেটা বিটা কোণ, তার মানে একটা সন্নিহিত বাহু আর একটা সন্নিহিত বাহু। তো একটা সন্নিহিত নামকরণ কিন্তু হয়েই গেছে, একটা সন্নিহিত কোণের নামকরণ হয়ে গেছে অতিভুজ, তাহলে বাকি থাকলো এটা। তাহলে এখানে এই সন্নিহিত বাহুর জায়গায় কি লিখবো? এই 24টা লিখবো, 24 একক। ঠিক আছে, এবার আসো বিপরীত বাহু। এখন তো দুইটা চিহ্নিত হয়ে গেলে বাকিটা বুঝি আর না বুঝি লিখে দিতে পারবো। তারপর আসো টেস্ট করি। ঠিক আছে, এটা বিটা কোণ, এই বিটা কোণ, এটা বিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এই যে 7 একক। আচ্ছা, তোমরা এখন এই দুইটা একটু খেয়াল করো, আলফা কোণের সাপেক্ষে আর বিটা কোণের সাপেক্ষে মানগুলো একটু খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো অতিভুজ 25, ওখানে অতিভুজ 25, মানে সূক্ষ্মকোণের কারণে অতিভুজ চেঞ্জ হয় নাই, আগেও 25 ছিল এখনো 25 আছে, কিন্তু সন্নিহিত বাহু আর বিপরীত বাহু দেখো পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে সন্নিহিত বাহু 7,
এখানে সন্নিহিত বাহু 24, এখানে বিপরীত বাহু 24, এখানে বিপরীত বাহু 7। তাহলে আমার আমার আমরা যদি সূক্ষ্মকোণ চিনতে ভুল করি বা এই হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই দুইটা বাহু কি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। সন্নিহিত বাহু আর বিপরীত বাহু নর্মালি অতিভুজ ভুল হবে না, জাস্ট কারণ এটা তো আর সূক্ষ্মকোণের জন্য পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে তোমাকে আলফা কোণের সাপেক্ষে বের করতে বললে আলফা কোণের সাপেক্ষে বের করবা, তোমাকে বিটা কোণের সাপেক্ষে বের করতে বললে বিটা কোণের সাপেক্ষে বের করবে, যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের সাপেক্ষে বের করতে হবে। বুঝে আসছে? তো এতটুকু আর কি, উদাহরণ 2। তো এর ওকে, এরপর কিছু কাজ আছে বইতে সেম, দুইটা যেহেতু করাই দিছি, তো তোমরা আশা করি কাজটাও করতে পারবা আর কি। তো কাজটা তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। SW হিসাবে তুমি লিখো 176 পৃষ্ঠার কাজ। SW লিখলাম হচ্ছে 176 পেজের কাজ। ওকে, আর কি 176 পেজের কাজ সেম, মানে এগুলা এখানে বলছে থিটা এবং আইকনের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্দেশ করে। এখানে 6টা ত্রিভুজ দেওয়া আছে। তুমি দুইটা ত্রিভুজ দিয়ে তো বুঝছো, শিখছো, বেসিক শিখছো। আর দুইটা উদাহরণ করাই দিছি। আর বাকি যে 6টা আছে তুমি এগুলো বাসায় নিজে নিজে করে আনসার মিলাবা। ঠিক আছে, পারতেছো কিনা দেখবা। তুমি অনেক কিছু শিখছো এখন, এই শিখার পর তুমি আসলে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা এটাও কিন্তু টেস্ট করা দরকার। শুধু পড়ে গেলে হবে না, নিজেকেও পারতেছো কিনা টেস্ট করতে হবে। তো এরপর আমাদের এই টপিকটা শেষ হলো, যে এটা প্রথম টপিক। এখন আসলে আমরা দ্বিতীয় টপিকে যাব। ওকে, কাটছাট তো হবেই। ওকে, আচ্ছা এখন এখন হচ্ছে এখন আমরা দ্বিতীয় টপিকে যাব। প্রথম অনুশীলনের দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে কিছু কথা বলবো। কিছু কথার মধ্যে কিছু হয়তো বলে ফেলছি। সেই হচ্ছে আরেকটা হচ্ছে সদৃশ ত্রিভুজের বাহুগুলো অনুপাতের ধ্রুবতা বের করবো। তো এটা ওকে আমি এমনি দেখাই দিব। এখন আসো, লিখতেছি আমি। কিছু কথা আহ এটা হয়তো পরে বললেও চলবে। আচ্ছা ওকে, এটা প্রয়োজন হলে যখন বলবো আর কি। আচ্ছা, এগুলো ম্যাথ করার সময় সময় আমরা বলে ফেলবো, প্রয়োজন হলে আমি লিখে দিব বিদ্রোহ বলে, সমস্যা নেই। তো এখানে এই টপিক হচ্ছে সদৃশ 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 সমকোণী ত্রিভুজের। Okay? সমকোণী ত্রিভুজের 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 বাহুগুলোর অনুপাতের ধ্রুবতা। ওকে, আচ্ছা তার আগে কিছু একটু কথা বলে নিই। প্রথম হচ্ছে এখানে সদৃশ কি, এগুলো তো বুঝতে হবে। এখানে সমকোণী ত্রিভুজ কেন বলতেছে সবসময়, আমরা তো এমনি এখানে টপিকে লিখছিলাম সদৃশ ত্রিভুজের, আর এখানে সদৃশ সমকোণী ত্রিভুজ কেন বললো। আচ্ছা আমরা ত্রিকোণমিতি, আচ্ছা আমি এখানে লিখতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ত্রিকোণমিতি, আচ্ছা, তা একদম বেসিক থেকে বলি, যে ত্রিকোণমিতি। ওকে, আচ্ছা ইংলিশে হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ওকে, ট্রাইগোনোমেট্রি। আচ্ছা এখন দেখো, যে ট্রি মানে হচ্ছে
3। কোণ মানে কোণ, মিতি মানে পরিমাপ, তার মানে 3 কোণের পরিমাপ। সব ত্রিগোণমিতি মানে 3 কোণের পরিমাপ। তারপর ট্রাইগোনোমেট্রি, ট্রাই মানে 3, গণ মানে আবার কিন্তু বাহু বা দাঁড়, বাহু বা দাঁড়। ম্যাট্রি মানে ওই যে বাংলা মিতি করছে আর কি, পরিমাপ। ঠিক আছে, আর বাংলা নাম হচ্ছে 3 গুণের পরিমাপ, আর ইংলিশে নাম হচ্ছে 3 বাহুর পরিমাপ বা 3 দাঁড়ের পরিমাপ। তাহলে এমন কি জিনিস আছে যেখানে 3 কোণ আছে বা 3 বাহু আছে? সো ত্রিভুজই আছে। ত্রিভুজে দেখা দেখা যাচ্ছে কি 3 কোণের পরিমাপ, 3টা বাহুই আছে, আবার 3টা কোণই আছে। আলটিমেটলি বোঝাচ্ছে ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিভুজ নিয়ে হিসাব নিকাশ আর কি, ত্রিভুজ নিয়ে যাবতীয় কিছু আমরা এখানে পড়াশোনা করবো। ক্লিয়ার? তো 3 গুণের পরিমাপ বা 3 বাহুর পরিমাপ। এবার এখন কথা হচ্ছে সকল রকমের ত্রিভুজ নিয়ে কি আমাদের ত্রিকোণমিতি প্রয়োগ করা যাবে? উত্তর হচ্ছে না। সকল রকমের ত্রিভুজের উপর ত্রিকোণমিতি প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র লিখে দিচ্ছি, শুধু মাত্র সমকোণী সমকোণী ত্রিভুজের উপর ত্রিকোণমিতি প্রয়োগ করা যাবে। ত্রিকোণমিতি প্রযোজ্য। বুঝে আসছে? শুধুমাত্র সমকোণী ত্রিভুজের উপর ত্রিকোণমিতি প্রযোজ্য, অন্য ত্রিভুজগুলোর উপর ত্রিকোণমিতি প্রয়োগ করা যাবে না, কোনোভাবে না। বুঝে আসছে? তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যে কোনো ত্রিভুজের উপর ত্রিকোণমিতি প্রয়োগ করলে হবে না, অবশ্যই আগে সেটা সমকোণী ত্রিভুজ হইতে হবে, তারপর হচ্ছে তুমি ত্রিকোণমিতি প্রয়োগ করতে পারবে। এখন সমকোণী ত্রিভুজ কি এমনাকে প্রথমত হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে তোমার একটা সমকোণ আঁকতে হবে। যে একটা সমকোণ আঁকলাম, 90 ডিগ্রি সমান করে আঁকবো। ক্লিয়ার? তারপর এটা ত্রিভুজ বানানোর বাকি বাহুটা যোগ করবা, তাহলে এটা হয়ে গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে তুমি দেখো এটার বৈশিষ্ট্য কি, যে ত্রিভুজের মধ্যে একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে বাকি দুইটা কোণ কি হবে? এইটাও সূক্ষ্মকোণ হবে, মানে 90 দিকে ছোট হবে, এটাও সূক্ষ্মকোণ হবে অটোমেটিক, মানে 90 দিকে ছোট হবে। এটাও 90 দিকে ছোট, এটাও 90 দিকে ছোট, মানে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ হবে অটোমেটিক। এটা বুঝে নিতে হবে। তো আমাদের এটা হচ্ছে একটু বেসিক কথাবার্তা বলে নিলাম। বুঝে আসছে? তো এখানে এখানে কেন সমকোণী ত্রিভুজ লিখলো? আমরা তো পড়তেছি ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতিতে তো শুধু সমকোণী ত্রিভুজ নিয়ে কথাবার্তা হবে, এই জন্য এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে হিসাব নিকাশ করতেছে। এখন আসলে সদৃশ কি, আমি এটা একটু মুছে দিচ্ছি। সদৃশ মানে হচ্ছে কি? সদৃশ মানে হচ্ছে শেপ একই আর কি, শেপ শেপ বা ইংলিশে বললে, সরি বাংলায় বললে আকৃতি। ঠিক আছে, শেপ বা আকৃতি একই। ঠিক আছে, তো শেপ বা আকৃতি একই, কিন্তু সাইজের কথা বলি না, কিন্তু সাইজ একই হইতেও পারে, না হইতে পারে, মানে সাইজ বিষয় না, সাইজ বড় হোক ছোট হোক সমস্যা নেই, শেপ বা আকৃতি কি হইতে হবে? একই হইতে হবে। যেমন দেখো আমি এরকম একটা ছোট করে বৃত্ত আঁকলাম, একটা বড় করে বৃত্ত আঁকলাম, যদি বা একটু কাছাকাছি হচ্ছে বৃত্তের মতো, তো এটা আর এটা সাইজ ঠিক নাই, এটা ছোট এটা বড়, কিন্তু শেপ ঠিক আছে, যে এটা ছোট সাইজ এটা বড় সাইজ সমস্যা নাই, কিন্তু শেপ ঠিক, এটাও বৃত্ত এটাও বৃত্ত, তার মানে এই দুইটা পরস্পর সদৃশ। জাস্ট এবার সেম ভাবে আমরা যদি অনেক কিছু দিয়ে বোঝানো যায়, তো এটা হচ্ছে এমনি সংজ্ঞা হচ্ছে, এটা সদৃশ বুঝবো কেমনে? শেপ একই থাকবে, শেপ বা আকৃতি একই থাকবে, সাইজ নয়, সাইজ বা আকার একই হওয়াটা বিষয় না, জরুরি না আর কি। তো বুঝে আসছে, আমরা এখন সদৃশ সদৃশ হয় এমন কিছু সমকোণী ত্রিভুজ আঁকবো। ক্লিয়ার? এমন কিছু সমকোণী জোড়া ত্রিভুজ আঁকি
যেমন ধরো ওকে, আমি তিনটা সমকোণী ত্রিভুজ আঁকছি। ক্লিয়ার? এখানে তিনটা বইয়ের যে কাজটা আছে তোমরা সেটা নিজেরা করে নিবে, আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি, বিষয়টা একটু বুঝাই দিচ্ছি। তো এখানে তিনটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে, যেহেতু সমকোণী ত্রিভুজের সদৃশ আঁকতে বললো, সদৃশ করে আঁকতে বললো। তো আমি তিনটা সমকোণী ত্রিভুজ নিলাম। ওকে, এখানে দেখা যাচ্ছে আমি আঁকার সময় এটা যত গুণ তার চেয়ে এটা আনুমানিক দ্বিগুণ করে নিলাম আর কি। ঠিক আছে? আমার যেহেতু ওকে আনুমানিক দ্বিগুণ করে নিলাম। ওকে, এটা দু এটা, এখানে সেম, এখানে এটা যত গুণ এটা তার চেয়ে দ্বিগুণ করে নিলাম আনুমানিক হিসাব। এটা যত গুণ এটা তার চেয়ে দ্বিগুণ করে নিলাম আনুমানিক হিসাব। বুঝে আসছে? তাহলে এই সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমি একটা বিষয়, একটা নিয়ম মানছি, সেটা হচ্ছে এইটা যত ভাগ এটা তার চেয়ে ডাবল, এটা এক গুণ এটা দ্বিগুণ, এটা এক গুণ এটা দ্বিগুণ, এটা এক গুণ এটা পুরোটা দ্বিগুণ, এটা এক গুণ এটা পুরোটা দ্বিগুণ। তো এভাবে করে রাখছি। তার মানে কি হলো, এই সমকোণী ত্রিভুজগুলো সদৃশ হলো, মানে দেখতে একই রকম হলো, শেপ একই হলো, সাইজ না, সাইজ বিষয় না, সাইজ ছোট বড় আছে। তো এখানে শেপ কিন্তু একই হয়েছে, এই সমকোণী ত্রিভুজগুলোর শেপ একই। ঠিক আছে? যদি আমি এরকম করে রাখতাম, যদি একটা সমকোণী ত্রিভুজ এভাবে আঁকছি, এটা সমকোণী ত্রিভুজ, যেমন এটা এক গুণ এটাও এক গুণ, সমান সমান নিলাম। এটা সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে, কিন্তু এই ত্রিভুজটা কি এদের সাথে সদৃশ হবে? হবে না। কারণ কি, এখানে আঁকার সময় এটা এক গুণ এটা এক গুণ করে নিলাম, কিন্তু এখানে তো নিচে কি এটা এক গুণ হলে এটা দ্বিগুণ নিচে। তো এটা আর কি সদৃশ জিনিসটা বুঝছো, এটা শেপ একই না, এটা আর এটা শেপ একই না, এরা তিনোটা শেপ একই বা আকৃতি একই। জাস্ট, আচ্ছা এরকম হলে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বলতেছে আর কি, যে যে গণিতবিদরা দেখছে, সেটা হচ্ছে তুমি যখন এখানে দুইটা বাহু করে অনুপাত নিবা, ধরো এই বাহু আর এই বাহু অনুপাত নিবা, এটার মান ধরো আমি দিলাম 5, এটা 10, ঠিক আছে? এটা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে ধর 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ক্লিয়ার? তো 125। আচ্ছা এটা হচ্ছে আসবে, ধরো দিলাম মান 11। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে 5 দিয়ে দিলাম, এটা 11, এটা দিয়ে দিলাম হচ্ছে 11.18। ঠিক আছে? 18, এখানে 3 দিলাম, এটা 6 দিলাম, এটা এটা দিলাম 6.708 2। এটা দিয়ে ওকে, এটা তো 1 2। ওকে, আমি একটা এখানে ভুজের সাথে একটা তিনটা একই শেপের ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে 5 দিলাম, এটা ডাবল করে 10 দিলাম, এটা 3 দিলাম, এটা ডাবল করে 6 দিলাম, এটা 1 দিলাম, এটা ডাবল করে 2 দিলাম। মানে এই ত্রিভুজ সবগুলার শেপ একই। Okay? সেই হিসাবে অতিভুজ এটা দিয়ে দিলাম, এটা মেপে দেখলাম বা আমি ক্যালকুলেশন করে দেখলাম, এটার অতিভুজ আসতেছে 11.1803, আর এটার অধিভুজ আসতেছে 6.708।
6.7082, এটার অধিভুজ আসতেছে 2.2361, এটার অধিভুজ আগে বললাম 11.1803। ওকে, তো এটা দিয়ে দিলাম। এখন আমরা অনুপাত বের করবো আর কি, অনুপাত। তো অনুপাত কেমনে বের করবো? ধরো দুইটা বাহু করে অনুপাত বের করলাম, যে আমি যে এ বাহু বা কে বাহু বের করলাম, যেখানে নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, আই দিয়ে দিলাম। ওকে, তো এখানে যদি আমি বি সি অনুপাত এ বি বের করি, সবসময় আসবে 10:5। ওকে, মানে এই যে ভূমি ভূমি অনুপাত, এটা থিটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। ওকে, তো ভূমি অনুপাত লম্ব যখন করছি তখন আসে 10:5। এই যে ভূমি লিখলাম বিসি অনুপাত এবি, মানে হচ্ছে লম্ব, সেই অনুপাত 10, মান বসালাম 10, এটার মান হচ্ছে 5 বসালাম, সেখানে আছে 2:1। ওকে, কাটাকাটি করার পর এখানে আসি, এখানে যদি আমি ভূমি অনুপাত লম্ব করি, তো ইএফ অনুপাত ডিই সমান হচ্ছে, এটার মান হচ্ছে 6 অনুপাত এটার মান হচ্ছে 3, কাটাকাটি করলে আলটিমেটলি 2:1। ওকে, এটার অনুপাত বের করি, এটার অনুপাত হচ্ছে এইচ আই অনুপাত জিএইচ, করার পর এটার মান হচ্ছে 2 লিখলাম, এটার মান হচ্ছে 1 লিখলাম। তাহলে দেখো সবগুলোর অনুপাত, এই যে ভূমি বাই ভূমি অনুপাত লম্ব করলে সবসময় 2:1 2:1 2:1 আসতেছে। এভাবে অন্য একটা দিয়ে করে দেখতে পারি, যে অধিভুজ অনুপাত লম্ব করো, অধিভুজ অনুপাত লম্ব, অধিভুজ মানে হচ্ছে এসি, অতিভুজ অনুপাত লম্ব, লম্ব হচ্ছে এবি। ওকে, ওকে, সেটা অধিভুজ হচ্ছে অধিভুজ এসি অনুপাত এবি, অধিভুজ অনুপাত লম্ব। ওকে, করলাম। অধিভুজ হচ্ছে 11.1803 অনুপাত 5। ওকে, তো এখানে আসি, এখানেও সেম অধিভুজ অনুপাত লম্ব, অধিভুজ হচ্ছে ডিএফ অনুপাত লম্ব হচ্ছে ডি ই, এটা হচ্ছে 6.7082 অনুপাত 3। আর এখানে আসি, এখানে হচ্ছে অধিভুজ হচ্ছে এই জি আই অনুপাত জি এইচ, এই যে জি এইচ, জি আই অনুপাত জি এইচ, এখানে জি আই এর মান হচ্ছে 2.2361, আর এটার মান হচ্ছে 1। ঠিক আছে, সেটা আর কি এখন আমরা ক্যালকুলেশন করে দেখব কোনটা মান কত আসে। সো 11.1803। ওকে, আচ্ছা এটাকে অনুপাত, এটা অনুপাত আছে না, অনুপাতকে আমরা চাইলে ভাগাকারে লিখতে পারি, যে 11.1803 অনুপাত আছে, ভাগ দিলাম, 5টা নিচে লিখলাম। এখানে সেম ভাবে লিখতে পারি, এটা অনুপাত, অনুপাত আছে মানে ভাগ 6.7082 নিচে 3, আর এখানে অনুপাত আছে মানে ভাগাকারে লিখতে পারি 2.2361/1। বুঝে আসছে? আচ্ছা এখন এটা এই দ্বারা ভাগ করলে কত আসছে দেখি। সেখানে আসলো, তোমরা নিজেরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখো, 2.23, ওকে 24 লিখতে পারি, 2361। ওকে, সেখানে ভাগ করে দেখি, 6.7082 সেম, এখানেও সেম আসছে, 2.2361 আসছে, এখানে তো 1 দ্বারা ভাগ করলে সেম আসছে, 2.2361। দেখো তো, প্রত্যেক ক্ষেত্রে আমি যখন অতিভুজকে যখন অতিভুজ অনুপাত লম্ব করছি, সব সময় 2.2361 2.2361 2.2361 সবসময় একই মানি আসতেছে। তো এইভাবে তুমি, আমি তো দুইটা দিয়ে টেস্ট করলাম, তুমি এলোমেলো ভাবে আরো 4 ভাগে করতে পারবা, আরো 4 ভাবে টেস্ট করো, দেখবা যে এই ত্রিভুজের ক্ষেত্রে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে অনুপাত বের করলে সেম মানটা আসবে। তুমি যখন ভূমি অনুপাত লম্ব করবা সবসময় 2.2:1 আসবে, ভাগ করলে, এটা ভাগ করলে কত আসবে, 2/1। ওকে, 2/1, মানে নিচের ওয়ানটা লিখতে হচ্ছে না, আলটিমেটলি 2 আসতেছে। এটাকে বাঁকারায় লিখলে
টু বাক ওয়ান, নিচের ওয়ানটা তার লিখতে হচ্ছে না। এখানেও অনুপাতকে বাঁকায় লিখলে নিচে ওয়ান নিচে যাবে, এটা তার লিখতে হচ্ছে না, এখানে টু আসতেছে। মানে ভূমি অনুপাত লম্ব করলে সবসময় টু 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 আসতেছে। আর অতিভুজ অনুপাত লম্ব করলে সবসময় 2.2361 2.2361 2.2361 সবসময় আসতেছে। সেইভাবে তুমি অন্যগুলা মান নিয়ে করতে পারো, যেমন লম্ব বাই অতিভুজ করতে পারো, লম্ব বাই ভূমি করতে পারো, অতিভুজ বাই ভূমি করতে পারো, ঠিক আছে। তোমরা ভূমি বাই অতিভুজ করতে পারো। তো সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে যখন করবা, যেহেতু এরা তিনটা ত্রিভুজের সদৃশ, সুতরাং দেখা যাবে প্রত্যেক ক্ষেত্রে অনুপাত সেম আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই জিনিসটা বুঝালাম যে সবসময় কি আসবে এখানে, যে ধ্রুবতা বজায় থাকতেছে, সবসময় ধ্রুব সংখ্যা আসতেছে। সব সময় ধ্রুবতা মানে হচ্ছে সবসময় একই সংখ্যা আসবে। তুমি যখন সদৃশ সমকোণী ত্রিভুজ নিবা কয়েকটা, বাহুগুলোর অনুপাত বের করবা, সবসময় দেখবে একই মান আসতেছে, আসবে। যেমন এখানে আসলো, দুইটা করে দেখালাম, বাকি চারটা তোমরা বাসা করে দেখো। ওকে, একই সাথে এস ডাব্লিউ দিয়ে দিলাম। এস ডাব্লিউ হচ্ছে তোমাদের বইয়ের 176 পেজের কাজটা। ওকে, এখানে সুন্দর একটা কাজ আছে, ওটা করে দেখবা, ঠিক আছে। তারপর আমি আরো দুই একটা করে দিচ্ছি, করাই দিচ্ছি। ধরো এটা আমি করলাম। সেভাবে আমি যদি অতিভুজ বা লম্ব করি, অতিভুজ বাই, আচ্ছা ধরো ভূমি করলাম, লম্ব না না নিয়ে অতিভুজ বাই ভূমি। ওকে, সমান এখানে অতিভুজ বাই ভূমি কি, অতিভুজ হচ্ছে এটা 11.1803, অতিভুজ বাই ভূমি হচ্ছে 10:10। এখানে অতিভুজ হচ্ছে এটা যে 6.7082 অনুপাত 6 ভূমি। আর এখানে অধিভুজ হচ্ছে 2.2361 অনুপাত, আর ভূমি হচ্ছে 2। ওকে, তো এখানেও তোমরা যখন ক্যালকুলেটর ইউজ করবা তখন এই জিনিসটা দেখবে। আমরা জানি 11.1803 অনুপাত মানে ভাগ, 10টা নিচে লিখতে পারতেছি। এখানে আসো 6.7082 অনুপাত মানে ভাগ, এটা নিচে লিখতে পারতেছি। এখানেও 2.2361 অনুপাত মানে ভাগ, দুইটা নিচে লিখতে পারতেছি, ঠিক আছে। তো এখানে আসো ক্যালকুলেটর মারলে দেখবে সেম মানটা আসবে, 11.1803 ভাগ 10 হচ্ছে 1.1188। ওকে, ওকে, এবার এটা দেখো 6.7082 ভাগ 6, সেমভাবে এখানেও আসছে 11 পয়েন্ট সরি 1.1118। ওকে, এখানেও 2.2361 ভাগ 2, এখানেও আসছে 1.118। ওকে, এরকম আর কি। তো সবসময় দেখো একই অনুপাতটা এখানে অতিভুজ বাই ভূমি অনুপাত যখন বের করছি, সব প্রতি ক্ষেত্রে 1.18 1.118 সরি 1.118 1.118 1.118 আসতেছে, প্রতি ক্ষেত্রে আসতেছে, ঠিক আছে। তো এইভাবে তিনটা দেখালাম, আরো দেখতে পারো, আরেকটা দেখো, ঠিক আছে। তো এই তিনটা দেখা দিলাম, বাকি তিনটা তোমরা বাসায় করবা, একই সাথে এটার এসডব্লিউটা করবা, ঠিক আছে। তো তাহলে মোটামুটি এটা বুঝছো তো। এখন আমাদের দ্বিতীয় টপিকও শেষ। আচ্ছা, আজ এই পর্যন্ত ক্লাস। আচ্ছা, আগামীতে তোমরা ক্লাস ইউটিউবে আসবে আরো। আর আমরা আজকে এই পর্যন্ত করলাম যে 9.1-এর এই দুইটা টপিক করলাম আর কি, দুইটা টপিক, সমকোণী ত্রিভুজের বাহুগুলো পরিচয় করলাম, আবার হচ্ছে সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের ধ্রুবতা আছে এটাও বললাম। কিছু বেসিক কথাবার্তা যে টপিক বলার সময় আমরা মাঝে মাঝে বলে ফেলছি আর কি, সেটা তোমরা ক্লাসের ভিতরে ক্লাস করলে ভিতরে দেখতে পাবা, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে যেটা মেইন টপিক, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার টপিক, ঠিক আছে। আমরা অনেক সময় যারা মুখস্থ করি, মুখস্থ করতে হয় না, আসলে বুঝে বললে খুবই মজার জিনিস, ঠিক আছে। যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমনে আসছে, কেমনে সম্পর্ক হয়ে আসছে, সেগুলো বুঝবো। একই সাথে আমরা সম্পর্কগুলো বুঝে ফেলবো, ঠিক আছে। তো স্কিপ করবো না, বেসিকে গ্যাপ রাখা মানে হচ্ছে তোমার সৃজনশীলে পেঁচাই দিলে অনেক সময় পারবে না। তো বেসিক যদি ক্লিয়ার রাখো, যত কিছু পেঁচাই দিক তোমার কাছে ইজি মনে হবে। তো আমাদের আগামী ক্লাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে এই টপিকটা বলবো একদম পুরাটা, ইনশাল্লাহ আগামী ক্লাসে এই পুরাটা শেষ করে দিব, ক্লিয়ার। এরপরে 9.2-তেও দেখতেছো এগুলা শেষ করা হবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত।
তো সেই পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ হাফিজ।